আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল গত বছর 2025 সালের 28 জুলাই। যদিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 1 বছর এখনও পূর্ণ হয়নি, কিন্তু নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে যাবে এরই মধ্যে। এই নতুন শিক্ষাবর্ষ থেকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে শুরু হবে স্নাতকোত্তর শ্রেণীর পঠন পাঠন। শুরু হচ্ছে নতুন একটি বিভাগও। এ নিয়ে বিস্তারিত জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। গুরুচরণ বিশ্ববিদ্যালয় 28শে জুলাই 2025 সালে শুরু করেছে যাত্রা, এবং আমাদের এই শিক্ষাবর্ষে অর্থাৎ 2026-27 সালের যে শিক্ষাবর্ষ, সেখানে আমরা ইতিমধ্যেই পিএইচডি প্রোগ্রাম চালু করেছি প্রতিটি বিভাগেই। আমাদের 24টি বিভাগে আমাদের পিএইচডি প্রোগ্রাম চালু হয়েছে, যার অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। গতকালকে এই অ্যাডমিশন প্রক্রিয়ার রিটেন টেস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে, এবং 2-4 দিনের মধ্যেই তা এই যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেটার রেজাল্ট বেরোবে এবং অ্যাডমিশন হবে। এবং আমাদের হায়ার সেকেন্ডারি যে আর্টস, সায়েন্স, কমার্স 3টা বিভাগই থাকবে আমাদের আপাতত, এবং প্রতিটি বিভাগেই আমাদের অ্যাডমিশনের জন্য দর্পণ পোর্টালে যে কেউ অ্যাপ্লাই করতে পারে ছাত্ররা। হায়ার সেকেন্ডারি ক্লাস আমাদের সকালের দিকে হবে, 7টা থেকে 11টা পর্যন্ত আমাদের হায়ার সেকেন্ডারি সেকশন চলবে। আর আমাদের পিজি এবার থেকে শুরু হবে, প্রতিটি বিভাগে আমাদের পিজি হবে, এবং সাথে আমাদের FY/UG 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স যেটা হবে, তাতে FY/UG 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স +1, এবং এখানে অপশনস থাকবে। NEP 2020 যে পলিসি আছে, এই পলিসি মোতাবেক আমাদের এখানে 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে যে কেউ যে কোনো সময় যে কোনো স্টুডেন্ট এক্সিট নিতে পারবে। তো ওই এক্সিটের অপশনটা থাকবে। তো এটাকে বলা হচ্ছে FY/UG +1, অর্থাৎ 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স +1, 1 বছর, অর্থাৎ 5 ইয়ার স্নাতক স্তরে স্নাতক, ইউজি এবং পিজি দুটোই, ইউজি পিজি ইন্টিগ্রেটেড। আর আমাদের পিজি আলাদা অ্যাডমিশনও হবে এবার। তো এগুলো সমস্ত কিছুই প্রক্রিয়া আমাদের শুরু হয়ে গেছে, এবং আসাম সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের যে ইউজি এবং পিজির যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেটারও রেজিস্ট্রেশন প্রক্রিয়া আসাম সরকারের নির্দেশ অনুযায়ী সেটা চলবে। স্যার, এবার কি এই শিক্ষাবর্ষে আগামীতে যে নতুন কোনো বিভাগ চালু হচ্ছে কি? নতুন কোনো বিভাগ বলতে একটা বিভাগ চালু হওয়ার মোটামুটি একটা আমাদের সাবজেক্ট হিসাবে আমরা অফার করব সোশিওলজি আর্টসে, আর বাকি তো আগে যেগুলো আছে। আর এমনিতে কারিগরি বিদ্যার দিক থেকে আর কোনো কিছু আমাদের এবার থেকে কিছু সংযোজন হচ্ছে না। আর আরেকটা বিষয়, যে এখন যে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে, যে পূর্বতন গুরুচরণ কলেজ যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোর মধ্যেই কি সব ক্লাসগুলো হবে, নাকি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কোনো জায়গায়? না, ওই পরিকাঠামোর মধ্যেই হবে। কিছু কিছু এক্সপানশন হচ্ছে আমাদের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের আমরা কিছু সংযোজন করছি, ভার্টিক্যাল এক্সপানশন করে। ওটার মধ্যেই হবে, ওটার মধ্যে আমরা অ্যাডজাস্ট করছি আপাতত। পয়লা বৈশাখ বুধবার অন্যান্য স্থানের সঙ্গে হাইলাকান্দিতে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। এই উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সহ বিভিন্ন সংস্থা ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই বর্ষবরণ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কবি মানিক চক্রবর্তী বলেন, বাংলা সাল 1430 বঙ্গাব্দের আজ শুভ নববর্ষ। এই উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি
ও শুভেচ্ছা। আমাদের বাংলা সংস্কৃতির পরিসরে বাংলা নববর্ষ সর্বকালেই একটি বিশেষ দিন হিসাবে চিহ্নিত হয়ে আসছে। আসলে কাল বা সময় যা আমরা বলি সেটা হলো অসীম, এর কোনো আদিও নেই, অন্তও নেই। আমাদের ভারতীয় দর্শনে এই কালকে কোথাও বা ঈশ্বর রূপে কল্পনা করা হয়েছে। গীতাতে বলা হয়েছে অহং এব অক্ষয় কাল, আমি অক্ষয় কাল। এই আমরা মানুষ সব খণ্ড চৈতন্যের অধিকারী। এই খণ্ড চৈতন্য দিয়ে আমরা কালকে বিভাজিত করি মিনিট, ঘন্টা, দিন, মাস, বর্ষ ইত্যাদি রূপে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যদি কোনোদিন বিনাশ হয়ে যায়, তথাপিও কালের বিনাশ হবে না। কাল অসীম এবং অনন্ত। কাল নিরূপণের জন্য আমরা আমাদের এই বিশ্বে নানান রকমের, যেমন খ্রিস্টাব্দ, বিক্রমাব্দ, জৈনাব্দ, এরকম অনেকগুলি একক প্রচলিত রয়েছে। এগুলি সাধারণত এক একজন বিশিষ্ট ব্যক্তি বা মহাপুরুষের নামে। জাতির নামে যে বর্ষ বা অব্দ, সেটা কেবল বাংলাতেই আছে। আমরা বলি বঙ্গাব্দ, যার নাম বঙ্গাব্দ। অব্দ কথাটির যে উৎপত্তি হলো অব যোগ দ, এই দুটি ধাতু থেকে, যার অর্থ হলো জল আর দান করা। আমাদের এই ভারতবর্ষ চিরকালই কৃষি নির্ভর দেশ। বৃষ্টি এই কৃষি কার্যের একটি গুরুত্বপূর্ণ দিক। তাই যে সময় বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হয়, সেই সময়টাকে একক ধরেই আমাদের বর্ষ বা অব্দ গণনা করা হয়। এবং এই যে বঙ্গাব্দ, এই বঙ্গাব্দ প্রচলন নিয়ে আমাদের দেশে বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে। অনেকেই বলেন যে সম্রাট আকবর, যিনি ১৬শ শতাব্দীতে ভারতবর্ষ শাসন করেছিলেন, এই বঙ্গাব্দ প্রচলন করেছিলেন। আকবরের রাজস্ব সচিব টোডরমল তিনি ৩০ চৈত্র দিনটিকে প্রজাদের খাজনা আদায়ের শেষ দিন, অর্থাৎ বকেয়া খাজনা আদায় শেষ দিন বলে ধার্য করেছিলেন। তাই পয়লা বৈশাখ পরের দিনটি নববর্ষ হিসাবে পালিত হতে থাকে এবং ওই দিনটিকে একটি বিশেষ দিন হিসাবে উদযাপন করা হতো। যারা জমিদাররা প্রজাদের সন্তোষের জন্য খাওয়া দাওয়া এসবের আমোদ প্রমোদের ব্যবস্থা করতেন। আবার অনেক ঐতিহাসিক, যেমন সুনীল কুমার বন্দ্যোপাধ্যায়, রহমতুল্লাহ বাঙালি, এনারা তাদের গবেষণায় দেখিয়েছেন যে বঙ্গাব্দের সাথে সাথে বাংলা ক্যালেন্ডারের যে প্রচলন হয়েছিল আরো আগে, অর্থাৎ আকবরের চেয়ে আরো আগে, ৭ম শতাব্দীতে। তারা দেখিয়েছেন যে ৫৯৪ খ্রিস্টাব্দে গৌড়ের পরাক্রমশালী রাজা শশাঙ্কের রাজ্য আরোহণের কাল থেকে এই বঙ্গাব্দের প্রচলন হয়েছিল। শশাঙ্ক তার রাজপাটে আরোহণ করেছিলেন ৫৯৩ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল সোমবার। সেই দিনটির সাথে আমাদের এই সদ্য সমাপ্ত ১৪৩২ বঙ্গাব্দ যোগ করলে আমরা বর্তমান ইংরেজি বর্ষ,
যেটা খ্রিস্টাব্দ 2026 আমরা পেয়ে যাই। অপরদিকে আকবর রাজত্ব করেছিলেন 16শ শতাব্দীতে। আকবরের রাজ্য আহরণ ছিল 1584 খ্রিস্টাব্দে। এই 1584 সাথে যদি আমরা 1432 যোগ করি তাহলে অঙ্কটি আরো অধিক দেখায়, অর্থাৎ 3016 বঙ্গাব্দ দেখায়। তো সেই হিসাবে আকবরকে আমরা বঙ্গাব্দের প্রচলন করেছিলেন একথা বলতে পারি না। আমরা বরং দেখি যে শশাঙ্কই বঙ্গাব্দের প্রচলন করেছিলেন। এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না। পুরাতত্ত্ববিদ দীপেন সেন তার লেখা বই ল্যান্ড অফ টু রিভার সেখানে দেখিয়েছেন যে আকবরের রাজত্বকালের বহু পূর্বে বঙ্গদেশে নির্মিত বহু মন্দিরে বাংলা ক্যালেন্ডারের উল্লেখ পাওয়া যায়। তো সেদিক দিয়ে দেখতে গেলে আকবরের বহু পূর্বেই যে বঙ্গাব্দের প্রচলন হয়েছিল এতে আর সন্দেহ থাকে না। যাই হোক, কালের প্রবাহ চলতেই থাকে এবং এই কালের প্রবাহে 1432কে আমরা বিদায় দিয়েছি এবং নতুন বর্ষ 1433 বঙ্গাব্দকে আমরা স্বাগত জানাচ্ছি আজ। এবং আজ সমগ্র বিশ্ব আমরা যদি দেখি সর্বত্রই একটা অস্থিরতা, হিংসা, যুদ্ধ, ধ্বংস এসবের মধ্যে দাঁড়িয়ে আমরা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আমরা আশা করব যে এই নতুন বর্ষ সমগ্র বিশ্বের মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তির বার্তা বয়ে আনবে। বাঙালি যে জাতিসত্তা, বাংলার যে সাহিত্য সংস্কৃতি তার আরো বিকাশ হবে, সমৃদ্ধ হবে, এই কামনা নিয়ে আবারও সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বর্ষবরণ উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে বঙ্গভবনে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার অংশবিশেষ এবার শোনা যাক। শ্রীভূমি জেলার সীমান্ত শহরের সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা চারণিকের উদ্যোগে 19 এপ্রিল সদর শহরের নীলমণি রোডে সংস্থার কার্যালয়ে মহিতোষ দাস স্মৃতি যোগ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো। এর উদ্বোধন করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ প্রেমঘনানন্দ মহারাজ। এই উপলক্ষে উদ্বোধনী সভায় সংস্থার শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।
অমৃত সদনে চলো যাই, মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, গাও সবে একতান, দেবলোকে উঠিয়াছে জয়গান, গাও সবে একতান, বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়, আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই। যোগ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে রামকৃষ্ণ মিশন ও মঠের প্রেমঘনানন্দজি মহারাজ বলেন, এতজন নিচ্ছে, তার নামে হয়েছে। আমি তো শুনছি, আমি তো ওনাকে চিনিনি, আমি দেখিনি, সত্যি কথা আমি এই এসেছি। কিন্তু আমি বুঝতে পারলাম, এই জন্য আমি এই কথাটার অবতারণা করলাম। আজকেই আমি এটা গুড মর্নিং মেসেজ হিসাবে সবাইকে পাঠিয়েছি। তো ওইখানের মধ্যে এই যে স্বামীজির বাণীটা, স্বামীজি যে বলছেন প্রত্যেক নরনারীকে সকলকে ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। স্বামীজি অ্যাকচুয়ালি উপনিষদের কথাই বলছেন, তোমরা কাউকেই সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। যদি প্রভুর অনুগ্রহে তার কোনো সন্তানের সেবা করতে পারো তবে ধন্য হবে। নিজেদের খুব বড় কিছু ভেবো না, তোমরা ধন্য যে সেবা করবার অধিকার পেয়েছ, অপরে পায়নি। আমি সেবা করছি বলে যেন আমার মধ্যে অহংকার না আসে, কারণ ঈশ্বর আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। উপাসনা বুধে স্বামীজি বলছেন, ওইটাকে উপাসনা বুধে ওইটুকু করো, ওই সেবাটাকে। ওই যে গীতার মধ্যে ভগবান বলছেন, তম অভ্যর্চ স্বকর্মণা, নিজের নিজের কর্মের দ্বারা উপাসনা করো। মানে অর্থাৎ উপাসনার ভগবত সেবা রূপে, ভগবানের পূজা রূপে সমস্ত কর্মকে সম্পাদন করলে মানুষ সিদ্ধি লাভ করবে। নিজের নিজের ক্ষেত্রে জাগতিক তার সিদ্ধি হবে, আবার পারমার্থিক সিদ্ধিও হবে। জাগতিক সিদ্ধি মানে আমরা যখন এই যে একটা ছোট্ট একটা প্রকল্প নিয়েছে, ঠিক তো, এই যে ওরা বাচ্চাদেরকে শিখাবে, তাতে কি হবে? এটা জগতের কিছু কল্যাণ হচ্ছে তার দ্বারা। আবার যে শিখাবে বা যারা আপনারা তার ব্যবস্থা করছেন তাদেরও আধ্যাত্মিক উন্নতি হবে, যদি আমি সেটা ডিট্যাচড ওয়েতে করি, যদি আমি সেটা অনাসক্ত হয়ে করতে পারি। তাহলে আমার যদি আসক্তি থাকে, না আমাকে পোস্ট থেকে সরিয়ে দিলে করব না, তাহলে কিন্তু হবে না। আমার কোনো রকমের কিছু চাওয়া পাওয়া যদি না থাকে, ঠিক ঠিক সেবা করতে পারি, অবশ্যই সে তার পরমার্থ প্রাপ্ত হবে, পরম গতি প্রাপ্ত হবে। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর একটা কথা, এই চারণিকের যারা কর্মকর্তা তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই। আমাকে এখানে ওনারা ডেকেছেন এবং আমি দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আমাদের যে সারস্বত যে বেদান্তের কথা, আমাদের যে সারস্বত যে বেদান্তের কথা, যেটা আমাদের সনাতন ধর্মের কথা, যেই বাণী আজকে আমরা ভুলে গেছি। আমরা মূর্তির পূজা বা এমন সব কিছু ঠিক আছে, কিন্তু তার পিছনে তত্ত্বটা যদি না জানি, তাহলে আমরা কিন্তু খুব মানে একদম আধ্যাত্মিক লেভেলে একেবারে নিচু স্তরে থেকে যাব। মানে আমরা আসলে আমাদের মানসিক উন্নতি হতে হবে, হ্যাঁ, সেইটা দরকার। আমি একজন সন্ন্যাসী হয়েও বলছি, আমাদের মূর্তি পূজার আবশ্যক ততক্ষণই যদি আমার মনটা
প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখতে পায়, না হলে কিন্তু কোনো লাভ হবে না। সংস্থার প্রাক্তন সভানেত্রী পদ্মাবতী মজুমদার বললেন, আমি প্রথমেই যখন এই চিঠিটা পরশুদিন পেয়েছি তখন সত্যি আমি আপ্লুত হয়ে গেছি, এবং চারণিককে যে কি বলে আমি আমার নিজের সংস্থা, কারণ আমি এক সময় এটার প্রেসিডেন্ট ছিলাম, সুতরাং চারণিকের এই যে উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, এবং বর্তমানের যারা সদস্যা তাদের যারা এই ইয়েটার মহিতুজদার নামে যে কেন্দ্রটি স্থাপন করতে চলেছেন সেটার জন্য আমি আবার সাধুবাদ জানাচ্ছি। মহিতুজদা ছিলেন একজন অনাসক্ত মানুষ, যেটা মহারাজজি সর্বশেষ বলে গেছেন। অনাসক্ততা না থাকলে কেউ পাবলিক ওয়ার্ক, জনজীবনের কাজ করতে পারে না। আমার ভিতরে যদি উদ্দেশ্য থাকে যে আমি এটা থেকে কী পাবো না পাবো, তাহলে কিন্তু সেই কাজটা সম্পূর্ণভাবে হয় না আমার মতে। জানি না সবাই একমত কিনা। তো মহিতুজদাকে আমি আজকে থেকে চিনি না, 1952 ইংরেজি। আমরা অনেক প্রাচীন মানুষ, এখানে আরেকজন প্রাচীন মানুষ আমার সমসাময়িক আছেন, তিনি শ্রদ্ধেয় সতুবাবু। আমরা সমসাময়িক মানুষ, সুতরাং আমরা মহিতুজদাকে সেই 1952 ইংরেজি থেকে চিনি, এবং ওনার শেষ দিন পর্যন্ত ওনার সমস্ত কার্যকলাপ, এবং চারণিকে থাকা অবস্থায় আমি যখন চারণিকে ছিলাম এবং উনি যখন উপদেষ্টা ছিলেন তখন যে সমস্ত কাজকর্ম উনি করেছেন সেটা ভুলার নয়। এবং আজকের এই যে চারণিকে যে সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার সঙ্গে আরেকটি পালক জুড়ে দিয়েছে, যে যুগকেন্দ্র, এই যে যুগাভাস কেন্দ্র, এটা আরেকটা তার মহৎ উদ্দেশ্যের প্রতিফলন। মহিতুজদা ছিলেন করিমগঞ্জের বলবো প্রথম বিজয়ী ব্যায়াম সংঘের প্রতিষ্ঠাতা, সম্ভবত সঙ্গে আরও কয়েকজন ছিলেন। এবং এই বিজয়ী ব্যায়াম সংঘ তখন থেকে যে যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল, শুধু ছেলেরা না, মহিতুজদার বোন আমার একসঙ্গের সহপাঠী আরতি দাস, চামেলি দাস, বিজয়া চৌধুরী, মনোজিতের বাড়িরই আরেকজন সদস্যা, এবং আরও অনেক মেয়েদেরকে মহিতুজদা ব্যায়াম শেখাতেন এবং সেইগুলি প্রদর্শিত হতো। তখনকার দিনে করিমগঞ্জের, মানে আমি আবার বলছি, শিক্ষা জগতে, সাংস্কৃতিক জগতে, খেলাধুলার জগতে এবং ব্যায়াম সমস্ত কিছুতেই করিমগঞ্জ ছিল একটা উজ্জ্বল জ্যোতিষ্ক। আপনাদের ঠিক সতুবাবুর মনে আছে নিশ্চয়, খুব সম্ভবত এটা 1956-57 মহিতুজদা বিষ্ণু ঘোষ, যিনি ভারত বিখ্যাত যোগ ব্যায়াম, তিনি উনাকে এবং উনার দলের লোকদেরকে করিমগঞ্জে এনেছিলেন। এবং এই নীলমণি স্কুলের মাঠে আমরা ছোট অবস্থায়, তখন আমরা খুব সম্ভবত 7-8-এ পড়ি, সেই জিনিসগুলি দেখেছিলাম। জিনিসগুলি কি, উনার সঙ্গে যাদের ছিলেন তাদের নাম এখনও আমার মনে আছে, কমল ভান্ডারী, রঞ্জিত মল্লিক, রেবা রক্ষিত, আরও অনেকে। এবং এই যে কমল ভান্ডারী ভদ্রলোক, যিনি ব্যায়াম ইয়ের মানুষ, শক্ত সমর্থ মানুষ, উনি মস্ত বড় একটা ইস্পাতের পাতকে 7টা পেজ দিয়েছিলেন দাঁত দিয়ে, হয়তো সতুবাবুর মনে আছে, দাঁত দিয়ে সেই ইস্পাতের রডটাকে উনি 7টা পেজ দিয়েছিলেন। রঞ্জিতবাবু, দুলুবাবুর এইখানে মাঠের রিং টাঙানো যাবে না বলে দুলুবাবুর মণ্ডপে উনি সেই খেলা দেখিয়েছেন, রিংয়ের ধরে সমস্ত পেটের ভেতরের যন্ত্রপাতিকে পায়ে উলট পালট করে দিয়েছিলেন। আমরা তখন ছোট, অবাক হয়ে সেইগুলি দেখেছি। তারপর রেবারক্ষিত গেছেন, উনি নীলমণি স্কুলের মাঠে উনাকে শোয়ানো হয়েছে কার্পেটের উপরে, তার উপরে একটা কাঠের তক্তা দেওয়া হয়ে গেছে, এর উপরে হাতি এঁটে গেছে, তাহলে বুঝুন। এবং সেই মহিলা পরবর্তীতে কোথায় গেছেন? সার্কাসে। তো মহিতুজবাবুর
এইগুলি মহিতোষবাবুরা, শুধু মহিতোষবাবু না, নিশ্চয় তখন ওনার সঙ্গে আরও যারা ছিলেন তারা এই সমস্ত জিনিস করিমগঞ্জের যুব সমাজকে দেখিয়েছেন এবং যুব সমাজ তখন উক্ত হয়েছে এই সমস্ত জিনিস করার জন্য। এবং বিজয়ী ব্যায়াম সংঘ এখনও আছে। সেই আমার মনে হয় এটা ঠিক প্রতিষ্ঠা ইয়ারটা আমার মনে নেই, খুব সম্ভবত 1952-53 এরকম সময়ই হবে। তো এই যে মহিতুষদা অনাসক্তভাবে করিমগঞ্জবাসীর সমস্ত কিছুর জন্য করে গেছেন এবং ওনার স্মৃতিটা যে এইভাবে রাখা হবে, ধরে রাখা হবে, তার জন্য আমি আবার চারণিকের বর্তমান সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আরেকটা কথা হলো, যিনি শিক্ষকতা করবেন এই যুগব্যায়াম সংঘের, তিনি যেন, কারণ এখন মেডিকেল সায়েন্সের সঙ্গে ডাক্তারি ওষুধপত্রের সঙ্গে জড়িত এবং এইটার উপরই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। সুতরাং আজকের যে যুব সমাজ, সেই যুব সমাজকে যেন তিনি সঠিকভাবে, নিশ্চয় সঠিকভাবে তিনি একজন শিক্ষক, সঠিকভাবে শিক্ষা দিয়ে যাবেন এবং আমাদের চারণিকের সুনাম বলবো না, চারণিকের একটা নূতন পালক যুক্ত হয়েছে এবং তার জন্য আমি প্রাক্তন সভানেত্রী হিসাবে গর্বিত। আমি আবার নূতন সমস্ত বর্তমান সদস্যগণকে সাধুবাদ জানিয়ে শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।